আমার দিদি শাশুড়ি এসেছে আমাদের বাড়িতে। আমার দিদি শাশুড়ি এলে আমার বেশ ভালোই লাগে। দিদা এলে খুব গল্প করি। বেশ সময়টা কেটে যায়। সেইরকম দিদা আসাতে আমি খুব খুশি হয়েছিলাম। আমার স্বামী অফিস যায় বলে প্রতিদিন খুব তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করতে হয়। কিন্তু ছুটির দিনগুলোতে আমি একটু বেলা করেই উঠি। ওইদিন আর ভোরবেলা রান্নার কোনো তাড়া থাকে না। তাই জন্য বেশ একটু বেলা করে উঠে সকালের টিফিনটা বানাতে শুরু করি। এই নিয়ে আমার শাশুড়ি মা ফিসফাস করে কিছু বললেও সরাসরি আমাকে কিছু বলেনি। আমার স্বামী বলেছিল, অন্যান্য দিন তো এত খাটাখাটুনি যায়, ছুটির দিনগুলোতে একটু দেরি করেই উঠো, কোনো সমস্যা হবে না। তাই ওর কথা মতো আমি বেলা ৭টার সময় ঘুম থেকে উঠি। কিন্তু সেদিন আমি যখন জল নিয়ে ঘরে ঢুকছি, তখন আমি শুনতে পেলাম আমার দিদি শাশুড়ি তার মেয়েকে বলছে, হ্যাঁ রে, এরকম বেলা পর্যন্ত ঘুমায়, কিছু বলিস না? আমার শাশুড়ি চুপ করে রইল। আমি জলটা নিয়ে ঠিক জায়গা মতো রেখে দিয়ে ঘরে ঢুকলাম। তখনও শুনতে পাচ্ছি দিদা বলছে, বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমোলে হবে কি করে? অলক্ষীর মতো কাজকর্ম করে, কিছু বলিস না যে? আমার শাশুড়ি তখন বলল, কি করব, ছেলে আমার ভালো নয়, তার বউ আবার কেমন হবে? দিদা বলল, ছেলে ভালো নয় মানে? কেন, সে কি করেছে? আমার শাশুড়ি বলল, সেই তো বলেছে ছুটির দিনগুলোতে বেলা পর্যন্ত করে ঘুমাতে। সে বলেছে বলেই তো সাহস পেয়েছে। দিদা বলল, ও তাই নাকি? ছুটির দিন বলে কি মানুষ সকালবেলা টিফিন করবে না? আমার শাশুড়ি বলল, না টিফিন তো বানায়, একটু বেলা করে ঘুম থেকে উঠে বানায়। তখন আর চা খাওয়ার ইচ্ছা হয় না, সরাসরি টিফিনই খাওয়ার সময় হয়ে যায়। আমার দিদি শাশুড়ির এরকম কথা শুনে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম। এই মানুষটাকে তো আমি চিনি না। আমার সঙ্গে কত সুন্দরভাবে কথা বলে, এমন ভাব করে মনে হয় যেন আমাকে ভীষণ ভালোবাসে। আমার ছোটখাটো অন্যায়গুলোকে অন্যায় বলেই মনে করে না। আর সেই মানুষটা আমার পিছনে আমার শাশুড়ি মাকে এরকম করে বলছে, যাতে আমার সংসারে অশান্তি লাগে। আমি বসে বসে বালিশের ওয়ারটা সেলাই করছিলাম। টুকটাক আওয়াজ হলেও সে আওয়াজটা ওদের কানে পৌঁছয়নি। তাই ওরা অবলীলায় বলে চলেছে। দিদা জিজ্ঞেস করলো, সে কোথায় গেল? আমার শাশুড়ি মা বলল, জল আনতে গেছে। আবার কোথায় যাবে? জল আনতে গিয়ে ওখানে তো ঘন্টাখানেক লাগিয়ে দেয়। এর সঙ্গে গল্প, তার সঙ্গে গল্প, পাড়ার লোকেদের সঙ্গে এত পীড়িত বলার মতো নয়। পাড়ায় কান পাতলে শোনা যায়, অভিরূপের বউটা ভীষণ ভালো মেয়ে, ওর মতো মেয়েই হয় না, ওর আচার ব্যবহার ভীষণ ভালো। এসব শুনে শুনে আমার কান পচে গেছে মা, আর ভালো লাগে না। শুধু কিছু বলতে পারি না ছেলেটার মুখ চেয়ে। বললে আবার কোথায় অশান্তি হয়, সেই জন্য কিছু বলি না। আমি এই দুটো মানুষকে আজকের যেন নতুন করে চিনছি। আমার শাশুড়ি মায়ের মনে আমার প্রতি যে এতটা ঘৃণা ছিল, সেটা আমি আজকে জানতে পারলাম। আজ ২ বছর হলো আমার বিয়ে হয়েছে। আমি জানি এখনো আমি মা হতে পারিনি বলে আমার শ্বশুর শাশুড়ির মনে একটা ক্ষোভ রয়েছে আমার প্রতি। ভাবতে না ভাবতেই আমার শাশুড়ি মা সেই কথাটাই তার মার কাছে বলে বসলো। আজ ২ বছর হয়ে গেল, এখনো নাতিপুতির মুখ দেখতে পারলাম না। কোথাকার একটা অপয়া অলক্ষী মেয়ে আমি ঘরে এনেছি মা, আর কি বলবো? আমার দিদি শাশুড়ি বলল, সত্যি কথা, ২ বছর হয়ে গেল এখনো পর্যন্ত, কি ব্যাপার বলতো? ওদের কোনো সমস্যা আছে নাকি বলতো? আমার শাশুড়ি বলল, সমস্যা থাকলে ওর আছে, আমার ছেলের নেই। একটা অপয়া মেয়ে কোথাকার। বাড়িতে একটা বাচ্চার হাসি কান্না কিছুই নেই। তার হাঁটা চলা সবসময় দেখবো, তবে তো মনে শান্তি হবে আমাদের। কি যে অলক্ষণে মেয়ে একটা ঘরে এনেছি, কিচ্ছু ভালো লাগে না আমার। আমার বাচ্চা না হওয়ার জন্য আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের মনে একটা আমার প্রতি ক্ষোভ ছিল, সেটা আমি জানি।
সেই কথা যদি দিদার কাছে বলতাম, দিদা নিজেই বলত, "ছাড় তো, হবেক্ষণ। অত ভাবিস কেন? ডাক্তার দেখা ঠিক হয়ে যাবে।" আর আজকে তার মেয়ের কাছে আমার অবর্তমানে এইরকম কথা বলল, তাই আমি মেলাতে পারছি না। এরা মা-মেয়ে কি এতটাই অভিনয় করতে পারে? আমার জানা ছিল না। আর শুনতে ভালো লাগছে না। তাই ইচ্ছে করেই একটু কেশে উঠলাম, যাতে ওদের এই আলোচনাটা বন্ধ হয়। আমার কাশি শুনে দেখলাম ওদের গল্পের প্রসঙ্গটা পাল্টে গেল। দিদা বলল, "কিরে নাথবউ, তুই কখন এলি? জল আনতে গিয়েছিলি না?" আমি বললাম, "হ্যাঁ দিদা, আমি অনেকক্ষণ চলে এসেছি। এসেই বালিশের ওয়ারগুলো সেলাই করছিলাম। ছিঁড়ে গেছে না?" দিদা তখন বলল, "ও, তো তুই কখন এলি রে? কই জানতে পারিনি তো।" আমি বললাম, "তোমরা তো ঘরের মধ্যে আছো, আর গেটটা তো এইদিকে। তাই কেউ আসলে দেখা যায় না বা বোঝাও যায় না।" আমি বললাম, "দিদা, টিফিন হয়ে গেছে, নিয়ে যাবো?" দিদা বলল, "হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আয় বাবা, খিদে পেয়েছে খুব।" দিদার গলা শুনে আমি বুঝলাম দিদা একটু ভয় পেয়েছে। ভাবছে আমি হয়তো সব শুনে ফেলেছি। দিদার আর মার জন্য টিফিন নিয়ে গেলাম ওই ঘরে। আজকে ছুটি থাকলেও আমার শ্বশুর আর আমার স্বামী টিফিন করে ঘন্টাখানেক আগে একটা কাজে বেরিয়ে গেছে। লুচি আর আলুর দম করেছিলাম। দিদা আর মার জন্য নিয়ে গেলাম। দিদা আমাকে এমনভাবে যত্ন করতে লাগলো, দেখে আমার মনে হলো দিদা খুব ভয় পেয়েছে। আমার গালে খাবার তুলে দিচ্ছে। আমি বললাম, "না দিদা, আমার খাবার রয়েছে, তুমি খাও।" আমি বেশি কোনো কথা না বলে খাবারটা ওদেরকে দিয়ে চলে এলাম। বুঝতে পারলাম মা-মেয়ের মধ্যে একটা ফিসফিসানি হচ্ছে। আমি শুনতে পেলাম নাকি এই ভয়তে ওরা একটু যেন সেঁধিয়ে গেছে। শাশুড়ি এবং দিদি শাশুড়ির মুখে এত খারাপ কথা শোনার পরও নিজেকে আমি ঠিক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। আমি যে সবটা শুনতে পেয়েছি সেটা আমি ওদেরকে ভালো করে বুঝতেও দিচ্ছি না। আবার আমার মুখটা আমি এমন করে রেখেছি যেটা দেখে ওরা শান্তিও পাচ্ছে না। মনে মনে ভয়ে আছে যে কিছু না কিছু তো আমি শুনতে ঠিক পেয়েছি। আমি এই কথাগুলো আমার স্বামীকে বলিনি। এ কষ্টটা শুধুমাত্র আমার একার। ডাক্তার আমরা দেখাইনি এমন নয়। ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে দুজনের মধ্যে কারোর কোনো সমস্যা নেই। একটু দেরি হচ্ছে। তবে ঠিক হবে। এই সব কথা আমার শাশুড়ি মাকে বলেছি। অথচ তার মায়ের কাছে বাচ্চা না হওয়ার জন্য দোষটা সম্পূর্ণভাবে আমার উপর চাপিয়ে দিল। আর বাড়ির বউ বলে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। সারাদিন কাজকর্ম করে যাও। তাদের তাতেই শান্তি। ছুটি থাকলেও একটু দেরি করে ঘুম থেকে ওঠার জো নেই। এই জন্যেই বলে এটা শ্বশুরবাড়ি। কখনো নিজের বাড়ি বলে ভাবতে নেই। নিজের বাড়ি হলে তো নিজের ইচ্ছে অনিচ্ছে সবকিছুরই দাম থাকতো। হয়তো আমার শ্বশুরবাড়িটা কখনো আমার নিজের বাড়ি হয়ে উঠতে পারবে না। অনেক চেষ্টা করেছি শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি ভাবার। কিন্তু মাঝে মধ্যে শ্বশুরবাড়ির লোকজনদের এমন ব্যবহার দেখলে আর কখনোই ইচ্ছে হয় না এই শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে। হয়তো সত্যিই মেয়েদের নিজের বাড়ি বলে কিছু হয় না। বিয়ের আগে যে বাড়িতে মানুষ হওয়া সেই বাড়িটা বাপের বাড়ি, আর বিয়ের পরে
যে বাড়িতে স্বামীর হাত ধরে ওঠা, সেই বাড়িটা শ্বশুরবাড়ি। তাই নিজের বাড়ি বলে কিছুই হয়তো আমাদের হয় না। কলমে ও কণ্ঠে সোমা।